সালের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগ ওঠে। এই ব্যাপারে তীব্র আন্দোলনের প্রেক্ষিতে একটি গণ তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটি 2015 এবং 2016 সেশনে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ সত্য বলে রিপোর্ট করে এবং নতুন করে ভর্তি পরীক্ষা গ্রহণের সুপারিশ করে। প্রশ্ন ফাঁসের বিপক্ষে পুনরায় পরীক্ষার জন্য একদল শিক্ষার্থী আন্দোলন করলেও সেই আন্দোলন সফল হয়নি। তদন্ত কমিটির সুপারিশের মতে নতুন করে কোনো পরীক্ষা নেওয়া হয়নি, বরং শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারের পক্ষ থেকে অযৌক্তিক বলা হয়েছে। কেন অযৌক্তিক বলা হয়েছে, কী ধরনের আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন এবং এখনকার সেই আন্দোলনের কী অবস্থা, পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের সাথে কারা কাজ করেছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করতে চাই। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি প্রশ্ন ফাঁস নাকি জাতির সর্বনাশ। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। অতিথি হিসেবে আমার সাথে যারা যুক্ত রয়েছেন, শুরুতেই তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং রয়েছেন ছাত্র প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের ছাত্র মোহাম্মদ ফারুকুল ইসলাম। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন কানাডা প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এই সময়টা আমাদের সময় দিয়েছেন। আব্দুল্লাহ আল ইমরান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরু থেকেই ধারাবাহিকভাবে যদি আপনি একটু বলেন যে সার্চ লাইট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁস নিয়ে আপনি কাজ করেছেন এবং আপনারা এই সাবজেক্টটি আসলে কেন বেছে নিলেন একটু জানতে চাইবো। এবং প্রশ্ন ফাঁস নিয়ে গত কয়েক মাস আগেও আপনার সাথে আমার কথা হয়েছিল এবং নতুন করে বেশ অনেক দিন পরে আবার দ্বিতীয় অনুসন্ধানী প্রতিবেদন আজকে প্রকাশ হলো চ্যানেল 24-এর পর্দায়। তো এবারের এই প্রশ্ন ফাঁসের পর্বে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আপনার কথার সূত্র ধরেই জবাব দেই। সেটি হচ্ছে, আপনি মেডিকেল প্রশ্ন ফাঁসের কথা বলেছেন। আমাদের এবারের অনুসন্ধানটা আপনার এই প্রশ্নের সঙ্গে সম্পর্কযুক্ত। সেটি হচ্ছে, মেডিকেল প্রশ্ন ফাঁস হয়েছিল 15 সালে, যেটি আপনি বললেন যে তদন্ত কমিটি বলেছিল, কিন্তু সরকার সেটি স্বীকার করেনি। এরপরে 5 বছর পরে 2020 সালে কিন্তু চ্যানেল 24-এর সার্চলাইট টিম প্রমাণ করে যে মেডিকেল প্রশ্ন ফাঁস হয়েছে, এবং কারা করে, কোথা থেকে সেটি হয়, কোন প্রিন্টিং প্রেস থেকে, সেই আব্দুল সালামের যে খালাতো ভাই জসিম, তারা মিলে একটা চক্র গড়ে তোলে সারা বাংলাদেশে, এবং বছরের পর বছর ধরে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর কিন্তু আসলে ভাগ্য তারা অনিশ্চিত করে তুলেছিল। এবং শুধু শিক্ষার্থীদের না, আমাদের মতন যারা সেবা প্রত্যাশী, যারা মেডিকেল সেবা প্রত্যাশী, তাদেরও কিন্তু আসলে একটা অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছেন। তো এই কথাটার মধ্যে আসলে অনেক কিছু রয়েছে। আমরা আসলে পিএসসির প্রশ্ন ফাঁসের একটা অনুসন্ধানী রিপোর্ট জুলাই মাসে করি, এবং প্রথমে একটা প্যাকেজ রিপোর্ট দিয়ে আমরা রেলওয়ের পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা বলি। এরপরে আমরা সার্চলাইটের মূল পর্বে দেখাই যে শুধু রেলওয়ে নয়, বিগত 12 বছরে বিসিএস সহ অনেকগুলো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, এবং কারা সেগুলো করে তার একটা মোটামুটি ধারণা দেয়, এবং স্বীকারোক্তিও আমরা নিতে পারি অনেক শিক্ষার্থীর কাছ থেকে এবং যারা এই চক্রে জড়িত তাদের কাছ থেকে। কিন্তু আমরা দেখতে পাই যে এই রিপোর্টটি প্রচারের পর পিএসসি এটি অস্বীকার করে সাথে সাথে একটি বিজ্ঞপ্তি দেয়, এবং আমাদের সার্চলাইট টিমের পুরো পর্বটি প্রচারের পর একটা তদন্ত কমিটি গঠন করে বাধ্য হয়ে এক প্রকার, কারণ অনেক আন্দোলন হচ্ছিল তখন। আপনি জানেন যে কোটা বিরোধী আন্দোলনটা ধীরে ধীরে কিভাবে এক পর্যায়ে আসলে আমাদের রিজিম চেঞ্জ করলো, এবং সেইখানে কিন্তু আমাদের এই রিপোর্টটি বিশাল ভূমিকাও রাখে। কারণ একে তো কোটার বাস, তার উপরে প্রশ্ন ফাঁস, এই ধরনের স্লোগান নিয়ে শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমে আসেন এবং একটা ব্যাপক ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো এরপর পিএসসি একটা তদন্ত কমিটি গঠন করে, এবং সেই তদন্ত কমিটি প্রায় মাসখানেক তদন্ত করে জানায় যে তারা প্রশ্ন ফাঁসের প্রমাণ পায়নি। এবং আমরা এই উত্তরে কিছুটা বিস্মিত হয়েছি এবং খোঁজার চেষ্টা করেছি যে পিএসসি অস্বীকার করছে কেন, যেহেতু আমরা অনেক চাক্ষুষ তথ্য প্রমাণ হাজির করেছিলাম। এবং এই ঘটনায় কিন্তু আপনি জানেন যে প্রায় 19 জন সিআইডির হাতে গ্রেপ্তারও হয়েছিল আমাদের রিপোর্টের ভিত্তিতে। তো তারপরে তারা আদালতে জবানবন্দি দিয়েছে, আমাদেরকে জবানবন্দি দিয়েছে। সবকিছু মিলে পিএসসির অস্বীকার করার কারণ কি, এটি খুঁজতে গিয়ে আমরা দেখি যে এবারই প্রথম নয়, এর আগে অন্তত 3টি পরীক্ষায় পিএসসি তাদের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল প্রশ্ন ফাঁসের কারণে, এবং প্রতিটি বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির ভাষায় তারা কখনোই প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেনি। 24 সালে তারা বলেছে যে প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, তারপরেও
জনস্বার্থে বা জনমনের সৃষ্ট সংশয় দূর করতে আমরা এটিকে বাতিল করছি। 27 BCS এ তারা একইভাবে বলেছে অনিবার্য কারণবশত। 33তম BCS এর লিখিত স্থগিত করতে বাধ্য হয়েছিল, তখন বলেছে অনিবার্য কারণবশত। তো আমরা এটি খতায় দেখার চেষ্টা করি যে আসলে কারণ কি, যে অস্বীকার করার পেছনের কারণটা কি। তখন আমরা আসলে আমাদের আজকে স্টুডিওতে একজন সম্মানিত শিক্ষক আছেন, আমরা পত্রিকা পড়তে গিয়ে, পুরনো পত্রিকা পড়তে গিয়ে তার সন্ধান পাই যে উনি কিন্তু চমৎকার একটা কাজ করেছিলেন। আমি তাকে রেসপেক্ট করি, স্যালুট জানাই যে উনি এইরকম একটা চক্রের ব্যাপারে আজ থেকে অনেকগুলো বছর আগেই কিন্তু পিএসসিকে রিপোর্ট করেছিলেন এবং তৎকালীন যারা এটার সঙ্গে জড়িত ছিল তাদেরকে আইডেন্টিফাই করেছিলেন। এবং আমরা এতগুলো বছর পর যাদেরকে আইডেন্টিফাই করলাম তাদেরকে কিন্তু এই হাসানুজ্জামান চৌধুরী স্যার অনেক বছর আগে আইডেন্টিফাই করেছিলেন, কিন্তু পিএসসি সেগুলোকে আমলে নেয়নি, বরং তারা ফুলে ফেপে আরো বড় হয়েছে, তারা শক্তিশালী হয়েছে, তারা এই কাজটা চালিয়ে গেছে। এবং এইবারের অনুসন্ধানটি আমরা তখন করতে মাঠে নামি আরো একটু শক্তভাবে, যে আমরা আরো কিছু তথ্য প্রমাণ দেখাতে চাই যে আসলে কোথা থেকে কাজগুলো কিভাবে কারা করে। এবং আপনি এবারের রিপোর্টটা যদি দেখেন, কিছুক্ষণ আগে অনিয়ার হয়েছে, দেখবেন, সেখানে দেখবেন যে আমাদের মূল ফাইন্ডিংস সেটি হচ্ছে যে পিএসসি দুটি উপায়ে প্রশ্ন ফাঁস হয়। একটি হচ্ছে তাদের ভেতর থেকে তাদের কর্মকর্তারা করেন, এবং আরেকটি হচ্ছে বিজি প্রেস। এবং বিজি প্রেসের যে কর্মকর্তারা প্রশ্ন ফাঁস করেন তাদেরকে আমরা ইন্টারভিউ করেছি, এবং আমাদের তথ্য প্রমাণের প্রশ্নবাণে জর্জরিত হয়ে তারা স্বীকার করে নিয়েছেন যে তারা 2008 সাল থেকে একজন বলেছেন যে এই কাজের সঙ্গে যুক্ত, আর একজন এখনো কন্টিনিউ করছেন। এবং তারা আমাদেরকে এও বলেছেন যে 8 সালের আগেও তাদের আরো কিছু কর্মকর্তা এই কাজের সঙ্গে জড়িত ছিল। তার মানে এটা যে কবে শুরু হয়েছে এবং কতদিন ধরে চলছে সেটি কেউই বলতে পারছেন না। তো আমাদের অনুসন্ধানটি এই জায়গায় আমরা নিয়ে যেতে চাই যে পিএসসির আসলে ঘুম ভাঙবে কবে, সেই জায়গাটাতে আমরা নিয়ে গেছি। এবং আমরা অনেক চাক্ষুষ প্রমাণ, হাতে নাতের অনেক প্রমাণ উপস্থাপন করেছি, অনেকভাবে আমরা কনভিন্স করার চেষ্টা করেছি পিএসসিকে যে আসলে দেখেন প্রশ্ন ফাঁস হয়, আপনারা স্বীকার করেন, স্বীকার করে এই শিক্ষার্থীদের আসলে যারা এই পরীক্ষার জন্য পড়ে, কষ্ট করে, যারা স্বপ্ন দেখে রুটি রুজির, তাদের সঙ্গে এই প্রহসনটা আর করবেন না। এটা হচ্ছে আমাদের আসলে এই অনুসন্ধানের মূল, আপনি যদি বলেন থিম, যে এই প্রহসনটাকে বন্ধ করা হোক। যে যদি আপনারা নিচ্ছিদ্র পরীক্ষা ব্যবস্থা করতে না পারেন তাহলে তো আসলে এই ধরনের পরীক্ষা আয়োজন করার আসলে কোনো মানে হয় না। আমরা ঘুম ভাঙাতে চাই। অনেক ধন্যবাদ আব্দুল আল ইমরান, মোটামুটি প্রশ্নের উত্তরটা খুব চমৎকারভাবে আপনি দিয়েছেন। আপনার কাছে আবারও আসবো আমরা। হাসানুজ্জামান চৌধুরী, আপনি শুনছিলেন আমাদের আব্দুল আল ইমরানের কথাগুলো, সালাম, জসিম, যে গ্যাংয়ের কথাগুলো তিনি বলছিলেন, এবং তিনি বলছিলেন যে 2008 সালে তারও কত আগে থেকে আসলে এটা শুরু হয়েছে তার নিজেরও আসলে এটা জানা নেই। আপনি তো তৎকালীন সময়ে দায়িত্বে ছিলেন, পিএসসিতে সদস্য হিসেবে ছিলেন, তো সেই সময়টায় আরো আগে আমি আগে ছেড়ে চলে এসেছিলাম এই এত চোর আমি দেখে। উনি ঠিকই বলেছেন ইমরান, সেটা হচ্ছে 2002 থেকে 5-এর দিক পর্যন্ত এরকম আমি 3 বছরের কিছুটা বেশি ছিলাম। তারপরে দেখলাম যে এখানে আর থাকা সম্ভব না, আমি রেজিগনেশন দিয়ে চলে। সেই সময়টা যখন এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তাদের বিষয়ে আসলে তখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বা আপনারা কোনো কিছু? একেবারেই না, শাস্তিটা আমারই হয়ে গিয়েছিল। সেটা হচ্ছে আমি নিজেই কুইট করে চলে এসেছিলাম। আর আরেকটি জায়গা ছিল, সেটি হচ্ছে যে তারা একটা চক্রান্ত করে যাতে কোনোভাবে আমি এখান থেকে সরে যাই সেটি, এবং এইটা দলমত নির্বিশেষে। এই তারা হচ্ছে, বলছি, আমার প্রথম যখন পিএসসিতে গেলাম তখন ওই কোনো পরীক্ষা হয়ে গেছে, কিন্তু রেজাল্টটা বের করার আগেই একটা সরকারের পরিবর্তন হয়ে গেল। ফলে কিছু সদস্য আগের ছিলেন, আগের সরকারের, কিছু পরের ছিলেন, এরকম একটা ভাঙা অবস্থা। এবং এটা সবসময় থাকে। কোন সময়কার কথা বলছেন? এটা হচ্ছে 2002-এর কথা বলছেন। ওই সময় গিয়ে তারপরে যে আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো যে পরীক্ষার চেয়ারম্যান আমি হব না, কারণ আমার প্রথম দিয়ে গিয়েই একটু সন্দেহ হয়েছে, একটু ফিশি ব্যাপার। এবং তারপর আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম যে আমি ওই চোর ধরতে পারি, আমি একটা এটা দেওয়া হয়। তো ওইটা তো দেখা হলো, স্ট্রং রুমের এটা প্রথমে খোলা হলো, খুলে সব মেম্বারদেরকে সামনে নিয়ে বসে দেখিয়ে দেওয়া হলো যে কীভাবে ভাইবায় এই প্রথম আমার সন্দেহটা ঢুকলো। 40 পেয়েছে, সেটা একটা দাগ দিয়ে কেটে ওটাকে 180 করে দেওয়া হয়েছে।
আচ্ছা এরকম নাম্বার কিংবা 135 পেজে সে তাকে কীভাবে করা হয়েছে, কারণ তখনও 200 ছিল, কারো কারো ভুল ধারণা আছে, এটা সেই সময় থেকে ছিল। এবং এইটা করার সময় আমার একটা প্রশ্ন দাঁড়ালো যে স্ট্রং রুমে এটা কি এই বদলটা হলো কি করে? কারণ নিয়ম হচ্ছে যখন ভাইবা নেওয়া হয় তখন সকল যারা ভাইবা নেন, একজন চেয়ারম্যান থাকেন ভাইবা বোর্ডে, তিনি পিএসসির মেম্বার, অথবা চেয়ারম্যান একটাই বোর্ডে থাকেন, সব মেম্বারও থাকেন চেয়ারম্যান, এবং এখানে খুব দায়িত্বশীল ব্যক্তিদেরকে আনার কথা, সেটা আনা হয়। এবং তাদের দায়িত্ব হচ্ছে তারা যে পরিমাণ পারিশ্রমিক পান বা যাই পান, ওই স্ট্রং রুমে যাওয়া পর্যন্ত তারা প্রতিটি জায়গা পাহারা দিবেন, এবং কোনো ডাবল রাইটিং হলে সবাই সই দিবেন। তারপরে ওটা যখন প্রশ্ন বন্ধ রেজাল্ট ভাইবার বন্ধ করে দেওয়া হবে, ওটার উপরে সিলগালা করাবে, ওটা স্ট্রং রুমে চলবে, ওটা বেরোতে পারবে না। এখন ওইখানে কোনো রকম কাটাকাটি নাই, কারো সই নেই, শুধু একটি দাগ দিয়ে এটা কাটা। মানে স্ট্রং রুমে যাওয়া হয়েছিলাম, ওই ঠোঙ্গাগুলি খোলা পাওয়া গেল অনেক সময়, এত তাড়াহুড়া করেছেন বা এত মানে কেয়ার ফ্রি যে উই ডোন্ট কেয়ার, ফলে ওই এইটা ধরা পড়ে গেল। এইটা পরে ওই সবগুলো সিজ করা হলো স্ট্রং রুম থেকে, কারণ এখন স্ট্রং রুম আনসেফ হয়ে দাঁড়িয়েছে, সেটা নির্দিষ্ট আলমারি, তাতে তালা টালা মারা হলো, সব কিছু হলো, সব মেম্বারদেরকে দেখানো হলো এইটা কি। তখন প্রায় লজ্জার মাথা খেয়ে আগেও যারা ছিলেন, নতুন যারা গেলেন, সবাই ঠিক আছে এটা ইনভেস্টিগেট করাও, এর আগে রেজাল্ট বের করা হবে না। আচ্ছা, এটা 22-23 এরকম সময় চলতেছে। এই সময়টুকু পুরোটা এটা বের করতে গিয়ে আরেকটা জিনিস তখন আবিষ্কার হলো যে এর মধ্যে কেউ কেউ ভেতর থেকে একটু শুনে ফেলতেছি প্রশ্ন ফাঁস হইতে দিতে। এখন এইটা গিয়ে আমি একটা জায়গায় আমি এটা একেবারে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে কিছু লোক পিএসসিতে ঘোরাঘুরি করে যাদের এখানে আসার কথা না। 2 নম্বর হচ্ছে যাদের যে দায়িত্বে যাওয়ার কথা না, সেগুলো তাদেরকে সেই দায়িত্বে দিয়ে যারা ঘোরাঘুরি করেছেন তারা কি ওখানকারই না বাইরের? বাইরের বহিরাগতদের সঙ্গে পিএসসির কিছু লোকের যোগাযোগ, যে যাদের এটা খুব আনন্যাচারাল মনে হয়েছে, তারা এমন সব কাজ করেন বা এমন প্রফেশন আছেন, তাদের তো এখানে আসার কথা না, পিএসসিতে তারা কেন আসবেন, অথচ ঘন ঘন আসতেছেন। 2 নম্বর আরেকটা জিনিস দেখা গেলো যে পিএসসির যে ইয়েগুলো কি বলে, অন্য যে নন ক্যাডার বা অন্য ধরনের অনেক রকম পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাগুলিতে দেখা গেলো যে প্রশ্নগুলো ফাঁস হওয়া শুরু হয়েছে। তো এটা কি করে হয়? তো এইটা করতে গিয়ে দেখা গেলো দুটো জিনিস বেরোলো। একটা হচ্ছে ওই পিএসসিতে যখন প্রশ্নটা তৈরি করা হয়, সে তার আগে কমিটি গঠন করা হয়, কমিটি কতগুলো লোককে এক্সটার্নাল ওই প্রশ্ন সেটার হিসেবে দেওয়া হয়, এবং এই প্রশ্ন সেট করার সময় যদি নির্দিষ্ট মানে মেম্বার যদি দায়িত্বশীল না হন বা পিএসসি কর্তৃপক্ষ যদি না হয়, তাহলে যেটা হয় ওই একজনকে দিলেন, তার প্রশ্নটাই নিয়ে না হলো। এখন সেটা খুব বেশি লিক আউট হওয়ার সম্ভাবনা, ইন্টিগ্রিটি যদি সেই লোকের না থাকে বা ইন বিটুইন যারা খোলে খামটাম, তারা এই কাজটা করতে পারে। তো দ্বিতীয় যেটা ঘটলো দেখি যে পিএসসিতে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ওই যেটা আমি জোর করে মানে পরে কিছু করিয়েছিলাম কিন্তু সবাই মানতো না, সেটা হচ্ছে 2-3টা সেট প্রশ্ন নেওয়া হবে। যিনি প্রশ্ন দেবেন তিনি জানতেই পারবেন না যে তার প্রশ্ন হয়তো 1-2টা নেওয়া হয়েছে, আমরা ওলট পালট করে ফেলবো, নিজেদের ক্রিয়েটিভিটি দেখাবো। যে কোনো অবস্থায় এমনভাবে যে প্রশ্ন যিনি সেট করবেন তিনি কোনোভাবে তার দিক থেকে, আমি শিক্ষককেই সন্দেহ করতে চাচ্ছি প্রথমে, যদি ধরে নিই ওখান থেকে শুরু হলো। দ্বিতীয় যেটা হলো, এই প্রশ্নটা যখন প্রিন্ট করা হয়, করা হয়, কম্পোজ করা হয়, সেটা পিএসসিতে করা হতো, এবং সেইটা করার জন্য একটা নির্দিষ্ট রুমে, এবং সেইখানে দেখা গেল যে ওখানে একটা মেকানিজম। এই যে ভুলগুলো, এগুলো কি আপনার চোখে ধরা পড়ছে? হ্যাঁ, ধরা পড়তেছে, আস্তে আস্তে ধরা পড়তেছে। কারণ আমাকেও একটা ইঞ্জিনিয়ারদের কোনো একটা পরীক্ষা দিতে দেওয়া হয়েছিল, একটা টেকনিক্যাল ইয়েতে, সেখানে আমি দেখলাম যে প্রশ্ন ফাঁসটা কি করে বন্ধ করা যাবে। মানে তখন আমি বুঝে ফেলছি যে প্রশ্ন ফাঁস হচ্ছে। হ্যাঁ, আপনার কাছে যখন প্রশ্ন ফাঁস হওয়া শুরু হলো, আপনি আজকে যে আপনি ওখানকার চেয়ারম্যান বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা সঙ্গে সঙ্গে জানিয়েছি, শুধু জানিয়েছি না, ওই একটি নির্দিষ্ট পরীক্ষা আমি গিয়ে দেখলাম জিদ করে আমাকে বিসিএস পরীক্ষা দেওয়া হয়েছিল, আমি ওটা করবো না, আমি চোরই ধরি, মানে তাতে যাওয়া হবে। তখন আমি বুঝে নাই যে তার এতখানি নথি যাওয়া আমাকে পেতে হবে, কিন্তু লাভ হলো পিএসসির বিষয়টা বেরিয়ে গেল, ফাঁস হয়ে গেলো ওই প্রথম। কারণ আগে পিএসসিটা সম্পূর্ণ টাকা লুকিয়ে রাখতো। এটা কতদিন পরে? আপনি 2002-এর কথা বলছিলেন। 2002-এর মধ্যেই সেটাই আমার প্রথম চোখে পড়লো। 2003-এ যখন ওই একটি জোর করে আমাকে একটা পরীক্ষা দিতে হলো, তা আমি দেখলাম বিজি প্রেসকে আমি পাহারা দিব, মানে এটা আমার ইচ্ছা। তা আমি ওখানে গেলাম, গিয়ে অন্য সব কর্মচারী বাইরে থাকো, আমি থাকবো, প্রত্যেকটি কাগজ ওটা প্রিন্ট করা হলো, প্রত্যেকটি লোকের সামনে রাখলো। তখন এত মেকানিজম ছিল না, এই যে সিসি ক্যামেরা ট্যামেরা, এত সুযোগ ছিল না। ইভেন দেন তখন ওইটা আমি গিয়ে সারাক্ষণ ওখানে আমি বসে থাকলাম, আমি বাথরুমেও যাইনি, 1 মিনিটের জন্য নড়ি নাই। ওই স্যার খান মানে পটানোর চেষ্টা, আমি কিছুই কোনো চাটা কিচ্ছু না, ওখানে গিয়ে আমি বসে থাকি, সম্পূর্ণ কাগজ করে সব কিছু জ্বালিয়ে
বার্ন টু অ্যাশেস, ওইটা করে দিয়ে সব নিয়ে, এবং ওখানে কিছু সিগন্যাল দিতে হয় ওই যে যাতে মানে বোঝা যায় যে কোন প্রশ্ন, তো সেখানে সিগন্যাল দেওয়া হয় এটা হচ্ছে প্রকৌশলীদের পরীক্ষা, সরাসরি লিখে দেয়। আমি সেটা করলাম না, আমি পদ্মা মেঘনা যমুনা, আচ্ছা, কিংবা আরেকটা যে সিগন্যাল দিলাম সালাত 5, মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তো যাতে মনে করে মোল্লাদের কিছু এটা ব্যাপার ঘটতে যাচ্ছে, এইরকম করে ওই পুরো জিনিসটা নিয়ে এসে স্ট্রং রুমে তো আর রাখা যাবে না, ওইটা নিজের দায়িত্ব, স্ট্রং রুমেও রাখা হতো অনেক সময়, কিন্তু তারপরেও গণ্ডগোল হলো, যাই হোক ওইটা রাখা হলো। এবং ওইটা বের করার সময় এখন আরেকটা জিনিস আবিষ্কার করে ফেললাম, পরীক্ষার প্রশ্ন নিয়ম হচ্ছে সকল সেন্টারে চলে যায়, এবং সেন্টারে করে কি ওই যেতে দেরি হয়ে গেছে, আমরা কি করব, ফলে আমরা পিএসসির অফিসে রেখে দিয়েছি। এইটা তো এইটা আপনি ইউ ক্যানট ডু ইট, 2 দিন আগে আপনি তাকে চিটাগে পাঠিয়ে দেন, প্রশ্ন প্যাকেট সব পাঠিয়ে দেন, ওইটা ট্রেজারিতে থাকতে হবে। পিএসসির পরীক্ষাগুলো যে লেভেলে হয় সব জায়গায় ট্রেজারি আছে। আপনি 2003-এ সমাধান করবার পরে এরপর পরবর্তী এবার আসছি ওটা ট্রেজারিতে রাখার ব্যাপারটা এটা এনশিওর করতে হবে, তাই নিলে ওখানেও গন্ডগোল হচ্ছে। আরেকটা জিনিস আমি আবিষ্কার করলাম যে প্রশ্নটা 15 মিনিট আগে খুলে ফেলা হয়, যেটি শিক্ষক হিসেবে আমি খুব অবাক, এটা কি, এবং আমি সেটা খুলতে দেই নাই, আমি 2 মিনিট, এই রুমে যারা ইনভিজিলেটর আছেন তারা 2 মিনিট আগে খুলবেন, এর 1 মিনিট আগে, মানে আমি হচ্ছে সুপারভাইজ করতে গিয়েছি, আমি কিছুই না, আমার দায়িত্ব ছিল ওটা। এবং দেখা গেল কি তারা ধরতে পারতেন না, তারা কিন্তু প্রথমে বুঝতে পারে নাই আমার শার্ট আর প্যান্ট পরা, আর আমার এক অফিসার তার খুব স্যুট টুট লাগানো, তারা তাকে সালাম দিয়ে খুব ইয়ে করছে। তো পরে একজন গিয়ে এক প্রিন্সিপালকে বললো, স্যার এই যে যিনি পিছনে ওই যে হাঁটতেছেন শার্ট পরে, উনি স্যার মেম্বার, ইনি স্যার ওনার সাবঅর্ডিনেট অফিসার, এই হচ্ছে তাদের, এইরকম করে তাদের ধারণা। তো ওই প্রশ্নটা আমরা ওইটা বন্ধ করলাম, যদি ছোট্ট করে যে এটা আচ্ছা খুলতে পারবে না, তাহলে এই যে একটা জায়গা পিএসসিতে প্রশ্ন দেওয়ার সময় ওখানে একটা রিস্কি অবস্থা থাকে, যদি একটা সেট নেন, সেইটা যদি আবার কম্পোজ করার সময় যদি সেটার কোনো রকম কপি বা ওটা আমি ডেস্ট্রয় না করতে পারি, পুরোটা থেকে মেশিন থেকে যদি সরাতে না পারি, তাইলে সেটা ফাঁস হওয়ার দ্বিতীয় জায়গা। আর তৃতীয় জায়গা হচ্ছে ওইটা বিজি প্রেস, সেই জায়গায় যদি আমি পাড়া না দিই, তাহলে দুটো মূল জায়গায় কিন্তু রয়েই গেল। একটা হচ্ছে পিএসসির ভিতর থেকে একটা বেরোয়, আর বিজি প্রেস থেকে, ওনারা ঠিকই দেখিয়েছেন, বিজি প্রেস থেকে একটা বেরোয়। এইখানে আমরা যদি প্রত্যেকটা চেক না করতে পারি, তাহলে তো আমি প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারবো না। এবং আবেদ আলীর মতো একটা দেখলাম, এটা 2003 পর্যন্ত আপনার সাথে কথা হলো, এর পরবর্তীতে আপনি একেবারে কুইট করলেন কোন সালে, সেটা আপনার কাছে জানবো। আমরা একটু ফারুকুল ইসলাম, আপনার সাথে একটু কথা বলতে চাই। প্রত্যেকটা শিক্ষার্থীর একটা স্বপ্ন থাকে যে ভালো করে আপনারা পড়াশোনা করবেন, পড়াশোনা করবার পরে আপনাদের যে অধ্যাবসায়, আপনাদের যে চেষ্টা, আপনাদের যে শ্রম, এই শ্রমের জন্য যথাযথ মূল্যায়ন হয়। তো সেক্ষেত্রে আসলে এই যে ঘটনাগুলো ঘটেছে একের পর এক, আপনাদের যারা প্রকৃত শিক্ষার্থী তাদের সেই শ্রমের মূল্যটা আসলে সেভাবে করা হয়নি। তো চ্যানেল 24 এই যে সার্চ লাইটের যে অনুসন্ধানটা, এই বিষয়টা প্রকাশ হবার পর আপনার অনুভূতিটা কি আসলে? এটা ডেফিনেটলি, এটা এজ এ নেশন, আমাদের জাতির জন্য চ্যানেল 24 যেটা করছে, এটা একটা অবশ্যনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের জন্য। কারণ দেখেন, আমি ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমার টেকনিক্যাল সেক্টরে কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে। তারপরেও আমি চাই যে সরকারের অংশ হয়ে ডিরেক্ট জনগণের সেবা করব, এখান থেকে আমার বিসিএস এর দিকে আসা। তো পিএইচসি সেক্ষেত্রে বাংলাদেশের যে এক্সিকিউটিভ বডি যারা আছে, নির্বাহী বিভাগকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ মেধার ভিত্তিতে নিয়োগকে এনশিওর করার জন্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা কিন্তু পিএইচসিতে ক্যাডার এবং নন ক্যাডার 2 ধরনের ম্যান পাওয়ারই রিক্রুট করা হয়। তো সেই ক্ষেত্রে যদি এরকম কোয়েশ্চেন লিক হয়, তাহলে আমরা যারা এরকম একটা স্বপ্ন থেকে, মানে পিএইচসির এই রিক্রুটমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে সরকারের কোনো একটা অর্গানে আমরা নিজেদেরকে ইনক্লুড করে জনগণের সেবা করার এই স্বপ্ন দেখছি, তো এটা তো অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। কারণ যদি ওখানে রিক্রুটমেন্ট সিস্টেমে যদি ঘাপলা বা ঝামেলা থাকে, তাহলে তো ব্যাড এলিমেন্ট যদি একবার ঢোকে, কেউ যদি 25 বছর বয়সে ঢোকে, সে তো 59 বছর বয়স পর্যন্ত সে সার্ভিসে থাকবে। এই যে পুরোটা সময়ের মধ্যে সে কি করবে? তার যে একটা ম্যাল ইন্টেনশন নিয়ে সে ঢুকেছে, তার ঢোকাটাই তো ছিল একটা অবৈধভাবে, এবং সে থ্রুআউট দ্য যে সার্ভিস পিরিয়ডেও কিন্তু সে ম্যাল ইন্টেনশন নিয়েই, এটা পুরোপুরি কি হলো, এক তো মেধাবীদের সাথে ইনজাস্টিস হলো, দ্বিতীয়ত হলো সে যে ঢুকে রাষ্ট্রের বিভিন্ন পদে পদায়িত হবে, সেখানে গিয়েও তো সে অ্যানোমালিস করবে, একই কাজই করবে। এতে কি হলো, অ্যাজ এ হোল আমার পুরো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হলো, পুরো নেশন ক্ষতিগ্রস্ত হলো।
তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এইটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা যেটা করছেন এটা আমি আন্তরিকভাবে আমার ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা সাহসিকতার সাথে এই প্রজেক্টটা হাতে নিয়েছেন। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আমার আরেকটু কথা আছে, সেটা আপনার কাছে আসবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আপনার কাছে আবার আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে। আজকে আমরা আলাপ করছিলাম প্রশ্ন ফাঁস নাকি জাতির সর্বনাশ, এই বিষয়টি নিয়ে। ফারুকুল ইসলাম আপনার সাথে আমরা কথা বলছিলাম। বিরতির আগে একটি বিষয় আপনি বলতে চেয়েছিলেন, পুরোটা শেষ করতে পারেননি। পাশাপাশি আরেকটি সাপ্লিমেন্ট প্রশ্ন আপনাকে রাখতে চাই, যেটি হচ্ছে যে এই যে নিয়োগ প্রত্যাশীরা কি কি পরীক্ষা বাতিলের তারা দাবি করছেন এবং সেই যে তাদের দাবিগুলোর এখন কি পর্যায়ে রয়েছে, এবং রেলের নিয়োগ পরীক্ষা বাতিলেরও একটা দাবি রয়েছে, তো সেটি আসলে কোন পর্যায়ে রয়েছে, আপনার কাছে তথ্য রয়েছে কিনা, যেহেতু আপনি ছাত্র প্রতিনিধিত্ব করছেন। আগের প্রশ্নটা আনসার করবেন ছোট করে। আমি আপনার এই কোশ্চেনের অ্যানসারটা আমার বাদ বাকি আগে যেটা ছিল ওটা শেষ করে আসছি। সেটা হলো যে আমরা যেটা বলছিলাম যে আমরা তো একটা প্রত্যাশা নিয়ে আসছিলাম, পিএইচসিকে একটা আস্থার জায়গায় আমরা মনে করেছিলাম, কিন্তু সাম্প্রতিক সময় বিশেষ করে জুলাই মাসে যখন একটা বেসরকারি টিভি চ্যানেল, বিশেষ করে চ্যানেল 24 এর মাধ্যমে এই রিপোর্টটা বের হয়ে আসলো, আসলে আমরা যারা চাকরি প্রার্থী আসছি লম্বা সময় ধরে এই ফিল্ডে একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য আমরা ট্রাই করছি, আমরা কিন্তু আসলে খুব হতাশ যে এইভাবে যদি এক তো মেধাবীরা বঞ্চিত হচ্ছে, দ্বিতীয়ত ব্যাড এলিমেন্টগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গাতে পদায়িত হচ্ছে। এটা দীর্ঘমেয়াদী মেয়াদে রাষ্ট্র কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, জনগণ গুণগত সেবা থেকে বঞ্চিত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা এরকম করতে চাই, যেহেতু 2024 সালে এরকম হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটা পট পরিবর্তন হলো এবং প্রায় 25 থেকে 30 হাজার আহত এখনও হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের রক্তের উপর দিয়ে আজকে এই 24-এর বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে তাহলে পিএইচসিটা কী হওয়া দরকার? এটা কেমন হয়েছিল যে কোটানা মেধা মেধা মেধা, স্লোগানটা কিন্তু এটা ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের একটা মেধাভিত্তিক সিভিল সার্ভিস দেখতে চাই, সেটা কারা ইনশিওর করবে? রিকোয়ার্ডিং এজেন্সি হিসাবে কিন্তু পিএইচসি এটা ইনশিওর করবে। এখন পিএইচসির মধ্যে যদি ভূত বসে থাকে তাহলে আমরা মেধাবীরা তো এখানে ওই যে বললাম যে বারবার আমরা বাস খেতে থাকবো, আর যাতে কি মেধাবীদের সেবা থেকে বঞ্চিত হবে, জনগণ গুণগত কি পাবে না, সেবা পাবে না। তো সেই ক্ষেত্রে এর আগে আমাদের ইমরান ভাই উনি বলছিলেন যে পিএইচসি সরাসরি এটাকে অস্বীকার করে ফেলছে যে না, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোশ্চেন ফাঁস হয় না, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যে আমরা রিপোর্ট দেখতে পারি সেখানে কিন্তু যে কোশ্চেন পাস হওয়ার জন্য মানে অনেক যৌক্তিক বিষয়গুলো আমাদের সামনে চলে আসছে। একে তো যারা কোশ্চেন ফাঁস করেছে তারা স্বীকারোক্তি দিয়েছে, আবার যারা কোশ্চেন পেয়েছে ওনারাও কিন্তু স্বীকারোক্তি দিয়েছে, আর পিএইচসির ইন সার্ভিসে 5 জন কর্মকর্তা ওনারা কিন্তু কাস্টডিতে, এবং যারা আগে কর্মরত ছিলেন এরকম 3 জন কাস্টডিতে ছিল। তো সেই ক্ষেত্রে এতগুলা লজিক্যাল এবং ভ্যালিড মানে আমাদের এক্সাম্পল থাকার পরও কিভাবে পিএইচসি বলে যে না আমাদের পক্ষ থেকে কোশ্চেন ফাঁস হয়নি, এটা আমাদের বুঝে আসে না। তো আমাদের দাবিটা কি? আমাদের দাবি হলো যে পিএইচসির প্রতি এখন যে কমিশন চলে আসছে এবং সরকারের সংশ্লিষ্ট মহল যে আপনারা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দেন, এখানে স্টেক হোল্ডার হিসাবে যারা এই অভিযোগটা উত্থাপিত করেছে তাদেরকে রাখেন, সিআইডি এটার সাথে ইনভলভ, তাদেরকে স্টেক হোল্ডার হিসাবে রাখেন, এবং পিএইচসির যে নতুন কমিশন আসছে তাদের ভিতর থেকে রাখেন, এবং সরকার যাকে উপযুক্ত মনে করবে এরকম একজনকে রেখে এইটাকে এমনভাবে একটা মানে কি বলে এই অনুসন্ধানটা করুক তাতে আমাদের চাকরি প্রার্থীদের যে একটা আস্থার সংকট তৈরি হয়ে গেছে পিএইচসির প্রতি, সরকার যাতে এসে এখানে কি করে এই জায়গাতে হাত দেয়, এটা আমরা খুব আর্জেন্ট বেসিসে সরকারের কাছে এটা রিকোয়েস্ট করব, ওনারা যাতে এটা পিএইচসিকে একটা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম হিসেবে এটা দাঁড় করায়। এইটা দ্বিতীয়ত যে বিষয়টা বলবো যে দেখেন এই যে বিসিএস থেকে নন ক্যাডার নিয়োগের যে একটা সিস্টেম ছিল সেটা 28তম বিসিএস থেকে শুরু হয়েছে 2010-এ, তখন তৎকালীন পিএইচসির সম্মানিত চেয়ারম্যান ছিলেন ডক্টর সাদাত স্যার। উনি চিন্তা করেছেন যে ক্যাডারের সার্কুলার হয়, পরীক্ষার মাধ্যমে ক্যাডাররা কি হয়ে যায়, রিক্রুট হয়ে গেল, 2000, 2500 বা 3000 ক্যাডার পায়, অধিকাংশ প্রার্থীরা খালি হাতে চলে যায়। এটা চিন্তা করলেন যে যেহেতু আমাদের রাষ্ট্রের লোক দরকার, আবার এফিসিয়েন্ট ক্যান্ডিডেট হলে ভালো, তারা খালি হাতে ফিরে যাচ্ছে, তাহলে আমরা কি করি, তাদেরকে ক্যাডার না দিতে পারলে অন্তত নন ক্যাডার থেকে এখান থেকে নিয়ে নেই, যোগ্য প্রার্থী নিয়ে নেই। এইটার একটা চলমান ধারা ছিল এই 41তম বিসিএস পর্যন্ত। প্রত্যেকটা বিসিএস আপনারা হিস্ট্রি দেখবেন, পিএইচসির ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে,
প্রায় 3.5, 4, 4.5, 5,000 করে নন ক্যাডার যাইতো, এটা মেধাবীরা চলে যাইতো। তো সেই ক্ষেত্রে হুট করে মনে করেন যে এই 43তম বিসিএস থেকে এসে নন ক্যাডারকে কী করে অ্যাবলিশ করার করা হচ্ছে। আমরা এটা কারণ খুঁজতেছিলাম যে আসলে হুট করে এরকম কেন হচ্ছে। তো আমি শর্টেই বলে দিচ্ছি যে এই যে কোশ্চেন পাসের বিষয়টা যখন আপনারা সামনে নিয়ে আসলেন, তখন তো আমাদের সামনে এটা স্পষ্ট হয়ে গেল যে যখন এই বিসিএস নন ক্যাডার থেকে না নিয়ে যখন ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে, সেখানে যারা কোশ্চেন ফাঁস করে ওনারা কিন্তু বারবার উপকৃত হচ্ছে, তাদের একটা ইকোনমিক গেইন হচ্ছে, কিন্তু বাসটা খাচ্ছি কারা? আমরা প্রার্থী যারা আছি, আমরা খালি হাতে চলে যাচ্ছি। আর একটা লাভ হচ্ছে প্রমোটি গ্রুপ যারা আছে 20 গ্রেডে জয়েন করছে, যদিও ওনাদের জন্য 30% কিন্তু আপনার কি আছে প্রমোশনের মাধ্যমে পাবে, আর 50% বিসিএস নন ক্যাডার থেকে নিবে। 2023 সালে একটা বিধি করা হয়, যেটা নন ক্যাডার বিধি বলা হয়, সেটা কিন্তু কি করা হয়, সেটার মাধ্যমে এই নন ক্যাডারটাকে খেয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। এর দ্বারা কি হচ্ছে, আসলে এক তো মেধাবীরা বঞ্চিত হচ্ছে, দ্বিতীয়ত রাষ্ট্র কিন্তু এফিসিয়েন্ট ম্যান পাওয়ার পাচ্ছে না, জনগণ কোয়ালিটি যে এডুকেশন এটা পাচ্ছে না। এই জন্য আমি বলবো যে পিএইচসির যৌক্তিক সংস্কার দরকার। ওই যে ভাই যেটা বললেন যে কোশ্চেন পাস যে লুফুল ড্রব্যাক, ওই রুট কজ ফাইন্ড আউট করা দরকার, যাতে কোশ্চেন কেউ ফাঁস না করতে পারে। এতে কি হবে, মেধাবীরা এখানে রিক্রুট হবে, রাষ্ট্র ভালো মানুষ পাবে, জনগণ কোয়ালিটি সেবা পাবে। এইটা এই জন্য আমরা বলবো যে সরকারকে বলবো, ওনারা যেহেতু কমিশনের অলরেডি এখন 10 জন চেয়ারম্যান সহকারে 10 জন মেম্বার চলে আসছে, ওনারা যাতে অতি দ্রুত সময়ের মধ্যে এই যৌক্তিক সংস্কারের প্রজেক্টটা হাতে নেয়। আর এই যে কোশ্চেন ফাঁসের যে বিষয়টা চলে আসছে, এটাকে দূর করার জন্য ওনারা যাতে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে, যার দ্বারা প্রার্থীরা তাদের আস্থার জায়গা হিসেবে পিএইচসিকে কনসিডার করে। অনেক ধন্যবাদ ফারুকুল ইসলাম, আপনার কাছে নিশ্চয়ই আসবো। আব্দুল্লাল ইমরান ফারুক বলছিলেন নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের জন্য, পাশাপাশি তিনি সিআইডির কথা বলেছেন। সিআইডি যদিও এই বিষয় নিয়ে তদন্ত করেছে এবং পিএসসির পক্ষ থেকে বলা হচ্ছে যে সিআইডি এবং চ্যানেল 24 তাদেরকে চিঠি দেওয়া হয়েছে, হ্যাঁ এই বিষয়টি সভায় উপস্থিত হবার জন্য। এটার বিষয়ে একটু জানতে চাইব, আসলে পিএসসি যে তদন্ত কমিটি গঠন করেছিল, আপনারা কি সেই তদন্ত কমিটিকে সহযোগিতা করেননি, নাকি অন্যভাবে আপনি আপনার প্রতিবেদনে দেখছিলাম যে ঘরের শত্রু বিভীষণ, কোনটি আসলে ঠিক? না, এটা খুব ইন্টারেস্টিং আসলে। আমি খুব চমৎকার প্রশ্ন যে আমি তো আসলে আমার স্টোরি আইডিয়া জমা দেওয়ার পরে অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছিলাম, অফিসে অ্যাপ্রুভ করেছে, আমরা এটা নিয়ে, আপনারা রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন যেটা আসলে 1 দিনে বা 5 দিনে বা 7 দিনে এই রিপোর্ট করা যায় না, অনেক সময় লাগে এবং দীর্ঘদিনের প্রস্তুতি থাকলে এটা হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাদের ওই রিপোর্টটির ভিত্তিতে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে বা আমাদের সঙ্গে কাছাকাছি যেহেতু ভালো সম্পর্ক ছিল ওই টিমটার সঙ্গে, আমরা আগেও বেশ কিছু কাজ একসঙ্গে করেছি, তো তারা আসলে বেশ কিছু আসামি ধরেছিল এবং তাদের কাছে যেহেতু লিগ্যাল আসামি ধরার এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার এখতিয়ারটি আছে, তো সেটা তারা তাদের মতো করেছে। তা আমি দেখতে পেলাম যে পরে একটা তদন্ত কমিটি যেটা হলো, আমি আমার আগের বক্তব্যে বলেছি যে সেখানে আমাদের একটা চিঠি দেওয়া হয় আমার অফিস থেকে, যেহেতু আমি এখন রেগুলার এমপ্লয়ি না চ্যানেল 24 এর, আমি যেহেতু এখন এখানে কাজ করি, আমি এখন অ্যাসাইনমেন্ট বেস কাজ করি চ্যানেল 24 এর। যদি কোনো অ্যাসাইনমেন্ট আমার সঙ্গে ব্যাটে বলে মেলে, তারা যদি কোনো কিছু আমাকে অ্যাসাইন করে, আমার যদি সময় থাকে, তখন এই দুটো অনেক কিছু মিলতে হয়, আবার কিছু অর্থেরও ব্যাপার আছে, সো আমার রেমুনেশনের ব্যাপার আছে, সবকিছু মিলে একটা কিছু ম্যাচ হলে আমরা একসাথে প্রজেক্টগুলো নিয়ে আগাই। তো আমাকে জানালো হলো যে এরকম পিএসসি থেকে আমাদের রিপোর্টের ভিত্তিতে একটা চিঠি দিয়েছে। আচ্ছা, চিঠিটি আমরা পেয়েছি, আমি যতদূর মনে পড়ে আমার, যে 29 তারিখ, আর একদিন সময় ছিল হাতে, যে একদিন সময় দিয়ে আমাদেরকে 55টা প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এবং সেই প্রশ্নগুলোর ধরন এমন যে আমাদের রিপোর্টের ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করার চেষ্টা ছিল সেখানে। মানে আমরা যেমন একটা রিপোর্ট করার জন্য, ধরেন এই রিপোর্টে আমরা লালমনিরহাট গিয়েছি, আমরা এই রিপোর্টে দিনাজপুর গিয়েছি, আমরা এই রিপোর্টে সোভানবাগ গিয়েছি, রাজধানীর বিভিন্ন জায়গা চষে বেরিয়েছি, আমরা সবগুলো পক্ষের সঙ্গে কথা বলেছি, আমরা যাদের তথ্য পেয়েছি তাদেরকে অনেক তথ্য জোগাড় করে তাদের মুখোমুখি হয়েছি। এই যে তদন্ত করার যে একটা প্রক্রিয়া, যেটা সায়েন্টিফিক একটা প্রক্রিয়া, এগুলো আমরা অনুসরণ করেছি, কিন্তু ওনারা আসলে কোন প্রক্রিয়া অনুসরণ করেছেন আমার জানা নেই। তো এই 55টা প্রশ্ন দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে ওনারা আসলে এই ত্রুটি খুঁজে বের করতে চান না, ওনারা আমাদের রিপোর্টের ত্রুটি খুঁজে বের করতে, ভিতরে কি ভুল ছিল সেটা বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো তাও অসুবিধা নাই। আমরা সময় নিয়ে 3 দিনের মধ্যে, আমরা যেহেতু একদিন সময় পেয়েছি, আমরা যোগাযোগ করেছি যে আমরা জবাব দিব। আমরা 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে আমরা সবাই মিলে, আমাদের টিমের, আমাদের লয়ার, আমরা সবাই মিলে একটা জবাব রেডি করি এবং আমরা কিন্তু তাদেরকে জবাবটা দেই
এবং আমাদের আসলে রিপোর্টই আপনি 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 একজন সাংবাদিক, আপনি বুঝবেন ইমতিয়াজ, যে একজন সাংবাদিক যখন টেলিভিশনে বা পত্রিকায় কোনো একটা কিছু বলে বা লেখে, প্রতিটা শব্দের জন্য তার কাছে প্রমাণ থাকতে হয়। আমরা এটাকে বলি লাইন বাই লাইন ফ্যাক্ট চেকিং। হয়তো অডিয়েন্সকে আমরা অত ভেঙে বলি না, অত ন্যারেট করে বলি না, কিন্তু আমরা যে শব্দটা উচ্চারণ করি ওই শব্দের সপক্ষে আমাদের কাছে এভিডেন্স থাকে। এভিডেন্স না থাকলে আমরা আসলে এটা বলতে পারি না। তো আমরা যখন টিভিতে বলে দেই ওটাই আমাদের প্রমাণ। তো আপনি কিন্তু আমাদের এই টেলিভিশনের রিপোর্টটিকেই কিন্তু একটা প্রমাণ হিসেবে ধরে নিতে পারেন। এর বাইরে আমাদের কাছে আলাদা করে তথ্য প্রমাণ চাওয়ার কিছু নাই। তারপরেও ওনারা যখন জানতে চেয়েছেন কিছু বিষয়ের ব্যাখ্যা, আমরা সেগুলো দিয়েছি। আর সিআইডির তো আমি পত্রিকায় পড়লাম যে সিআইডির কর্মকর্তারা উল্টো বক্তব্য দিচ্ছেন। তারা বলছেন যে তারা পিএসসি তাদের সঙ্গে যোগাযোগই করেনি। তারা একটা চিঠি পেয়েছেন, সেই চিঠিটা পেয়েছেন যেদিন তাদের হাজির হওয়ার কথা, অর্থাৎ দুপুর 12টায় হাজির হওয়ার কথা, ওই দিন তারা চিঠিটি পেয়েছেন। তো এইরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। 29 তারিখ, ওনারা পেয়েছেন 30 তারিখ। আমরা অনেক লাকি, আমরা একদিন আগে পেয়েছি। আর ওনারা পেয়েছেন যেদিন হাজির হতে হবে সেদিন। এবং তারা নাকি জানিয়েছেন যে তাদের আজকে হাজির হওয়া সম্ভব না, আর একটা ডেটের কথা বলেছেন, আমি জানি না, পত্রিকায় পড়েছি। তো ওখানে তারা বলেছেন যে পিএসসি তাদের কোনো সহায়তা করেনি। বরং অফ দ্য রেকর্ড আমি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে তারা একদিন পিএসসিতে নিজেরা গিয়েছিলেন স্বউদ্যোগে দেখতে যে কোথা থেকে প্রশ্ন কিভাবে কি হয়। আমি তো শুনিনি যে পিএসসি এই সিআইডি কর্মকর্তাদের সঙ্গে মিটিং করার জন্য সিআইডিতে গেছে। ধরেন চিঠিতে আমি পেলাম না। বাংলাদেশে কি এখন এই সময় চলছে যে আমরা 30 বছর আগে আছি, ডাকের উপরে নির্ভর করে আছি? আমাদের কাছে একটা মোবাইল নাম্বার আছে, তদন্ত কর্মকর্তার একটা ফোন নাম্বার আছে। আমরা কি তাকে ফোন করে চেষ্টা করেছি যোগাযোগ করার, যে ভাই তোমার কাছে কি তথ্য আছে আমাকে দাও, বা আমরা কিভাবে এটাকে আগায় নিতে পারি? এটা না ইমতিয়াজ, ইন্টেনশনটা বোঝা যায় যে আমি কোনটা ধামাচাপা দিতে চাচ্ছি আর আসলে কোনটা বের করতে চাচ্ছি, এটা খুব পরিষ্কার। তো আপনি যে প্রশ্নটা করলেন যে এই পিএসসি তদন্ত কমিটি আমাদের অসহযোগিতা, এগুলো আসলে খুব মানে এটা খুব দুর্ভাগ্যজনক যে একটি জনগণের ট্যাক্সের পয়সায় চলা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা যদি এই ধরনের কথা বলে, এই ধরনের বক্তব্য দেয় গণমাধ্যমে, আবার আপনি দেখবেন যে ডেকে নিয়ে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া এই প্রশ্ন কেউ ফাঁস করতে পারবে না। তো আমি ওনাদেরকে রেসপেক্ট করি, উনি বয়স্ক মানুষ, উনি হয়তো ওনাকে যেটা বলা হয়েছে তাদের কর্মকর্তাদের তরফ থেকে উনি এটা বিশ্বাস করেছেন, কিন্তু ওনার কি দায়িত্ব ছিল না ব্যাপারটা একটু নিরপেক্ষ জায়গা থেকে যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে অন্তর্ভুক্ত করে এই বিষয়গুলো একটু ভিতরে গিয়ে তদন্ত করা? একটা ছোট্ট বিষয়গুলো আপনাকে ছেড়ে দিই, আরো বক্তারা আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা কিন্তু এই প্রশ্ন ফাঁস হঠাৎ করে এসে করছি না, ব্যাপারটা এমন না আপনি চাইলে আমাদেরকে উড়িয়ে দিতে পারবেন না। আমাদের এই প্রশ্ন ফাঁস অনুসন্ধানের ট্র্যাক রেকর্ড গত 8 বছর। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রশ্ন ফাঁস আইডেন্টিফাই করেছি। সেই ঘটনায় 87 জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে, কিছুদিন আগে সেটা রায় হয়েছে। তারপরে মেডিকেল প্রশ্ন ফাঁস আমরা আইডেন্টিফাই করেছি, আমরা ব্যাংকের বাংলাদেশ ব্যাংক পরীক্ষা আইডেন্টিফাই করেছি, প্রশ্ন ফাঁস হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আবার পরীক্ষা নিয়েছে, আমরা বুয়েট শিক্ষকের সম্পৃক্ততা পেয়েছি। আমরা কিন্তু অনেক দিন ধরে এগুলো নিয়ে কাজ করছি এবং এই ধরনের ঘটনায় কিন্তু আমরা আগেও তদন্ত কমিটির মুখোমুখি হয়েছি। তারা আমাদেরকে ডেকেছেন, আমাদের কাছে পরামর্শ নিয়েছেন কি করলে এটা বন্ধ করা যায়। প্রশ্ন থাকে কেমন জানেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে জানতে চেয়েছিল যে ইমরান, আপনি তো অনেকদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, বলেন তো কি করলে আমরা এটা বন্ধ করতে পারি? আপনার কি কোনো সাজেশন আছে যে কোথায় কোথায় আমাদের ত্রুটি দেখলেন, আমাদের একটু আলোকিত করেন না, একটু সহযোগিতা করেন না? এবং তারপরে কিন্তু আমাদের পরামর্শের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তার পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করেছে। এমসিকিউ 100-এর জায়গায় 60 রিটেন আর 60 এমসিকিউ 40 রিটেন তারা সংযুক্ত করেছে। তারা তাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে আইডেন্টিফাই করেছে। এই চেষ্টাটা আসলে আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত আমি পিএসসির মধ্যে দেখতে পাচ্ছি না। নতুন কমিশন এসছে, আমরা খুবই আশাবাদী, দেখা যাক তারা কি করেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ ইমরান। আপনার কাছে আবারও আসছি আমরা হাসানুজ্জামান চৌধুরী, আপনার কাছে একটু আসতে চাই। আব্দুল্লাহ ইমরানের কথাগুলো শুনছিলেন এবং তিনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের ঘটনাগুলো বলছিলেন, পরবর্তী কাজগুলোর বিষয়ে তিনি বলছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে 87 জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং কিছু রায়ও ইতিমধ্যে হয়েছে। তো এই যে পিএসসির সাথে এই কাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে আসলে আইনের আওতায় কিভাবে এনে বিচার নিশ্চিত করা সম্ভব? সেইটি সম্ভব যদি পিএসসির কর্তৃপক্ষ যদি যেই পলিসিটা আব্দুল্লাহ ইমরানকে তারাই জিজ্ঞেস করেছেন যে আলোকিত করবার জন্য, সেই প্রশ্নটা আমি আপনার কাছে আপনি একটু আলোকিত করেন। বিশ্ববিদ্যালয় ওনার কাছে ইমরান বললেন যে ওনাদের কাছে জানতে চাইলো যে ভাই আপনারা কোনোভাবে আমাদের সাহায্য করতে পারেন কিনা। তারা সেটা সাহায্য করতে গেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকর্ডিংলি করলো এবং তাতে প্রশ্ন ফাঁসের ব্যাপারে সমাধান হলো। কীরকম? চোর ধরা পড়লো, শাস্তি হলো, অন্যান্য কিছু হলো, যতখানি অনেকখানি এগিয়ে গেল। কিন্তু পিএসসির তো সেটা চাইতে হবে।
পিএসসি তো সেই নিয়ত থাকতে হবে। সে যদি 29 তারিখ দিয়ে বলে 30 তারিখের মধ্যে 55টা প্রশ্নের উত্তর দাও, আবার যদি 30 তারিখ যেদিন যাবে সেই দিন যদি সিআইডিকে দিয়ে বলে যেটা বলে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের নিয়তের মধ্যে একটা গন্ডগোল আছে। এইটা হচ্ছে জায়গা। আমি কি সৎভাবে পরীক্ষাটি নিতে চাই, আমি কি এটা দায়িত্ব হিসেবে নেই যে পুরো রাষ্ট্র ব্যবস্থায় যারা ব্যুরোক্রেসিতে যে মেম্বার সদস্য হবে এই সদস্যগুলোকে সবচেয়ে যোগ্যতার ভিত্তিতে দেবো, তাতে জাস্টিস হবে 1। 2 নম্বর, জনসমাজের প্রতি একটা মানে বৈধ বোধ রাখা যাবে যে যার যোগ্যতা আছে সে পাবে। অ্যাসক্রিপশন হবে না ক্রাইটেরিয়া, অ্যাচিভমেন্ট হবে ক্রাইটেরিয়া। তখন এখন আমি যদি পরীক্ষক নিয়োগের সময় সেইভাবে নিয়োগ করি যাকে দিয়ে আমি নাম্বার উলটপালট করতে পারি, প্রশ্ন সেটা সময় যদি সেটা করি, আমি যদি প্রশ্ন ছাপানোর সময় যদি আমি সেটা গোলযোগ করি, আমি প্রশ্ন কম্পোজ করার সময় যদি সেই গোলযোগ করি, আমি প্রশ্ন বের করার সময় যদি সেই গোলযোগ করি, তাহলে তো আমি স্বীকার করতে কোনোদিন চাইবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় প্রতিষ্ঠান, তারা কিন্তু এই জিনিসটা চেয়েছে। পিএসসির এই জিনিসটা যদি পিএসসি একটু যে আমাদেরও ত্রুটি থাকতে পারে, তারা ওই পর্যন্ত পৌঁছানোর দরকার নাই। এক আল্লাহ ছাড়া কেউ ফাঁস করতে পারবেন না ভাই, আল্লাহ ছাড়া অন্যরাই ফাঁস করে, আল্লাহ প্রশ্ন ফাঁস করতে যায় না, আল্লাহর কোনো ঠাকা নেই এবং তিনি এইটার সঙ্গে যুক্ত না। তাহলে কারা যুক্ত ধরাই গেল, দেখাই গেল বাস্তবে পিএসসির ভিতরে। আর ভাই সেইটা প্রমাণ হলো কিভাবে, ওই ঢাকা ইউনিভার্সিটিতে এক ধরনের ইন্টেনশন, এখানে আরেকটা ইন্টেনশন, এবং আমি কখনো স্বীকার করি না আমি প্রশ্ন ফাঁস করি নাই, ধরে নিচ্ছে আমি কিছু অপরাধ করি নাই। তা আমার তাই তো আরো ভয় কম থাকার কথা। আমি ওয়েলকাম করি ভাই, আপনারা সবাই আসেন, দেখেন, সাজেশন দেন, এবং আমি 7 দিন আগে তাদেরকে জানাবো। ওই যে বললেন যে টেলিফোনে যোগাযোগ করতে পারে, এটা ডাকের ব্যবস্থার মাধ্যমে চিঠি দেওয়ার তো কোনো সুযোগ নেই। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হচ্ছে যে আমার ইন্টেনশন কি, আমি কি চাই, জাতির প্রতি আমার কমিটমেন্ট কি, যারা আমরা ওখানে মেম্বার হচ্ছি বা চেয়ারম্যান হচ্ছি তাদের বোধের জগৎটা উজ্জ্বল কিনা, তারা কি এই জন্য যাই, কিভাবে যে আমার বন্ধু একজন আছে তাকে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা কি এই কথা বলতে পারি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেটি আসলে নিরপেক্ষ ছিল না, এটা কি বলা যায়? এছাড়া তো আর বা সোহরাব কমিশন আসলে নিরপেক্ষ সঠিক তদন্ত করতে ব্যর্থ হয়েছে, এটি কি আমরা বলতে পারি? হ্যাঁ, ব্যর্থতা তো একটা বটেই। আর ওই নিরপেক্ষতার প্রশ্নটাও আসবে, কারণ যদি প্রমাণিত হয় যে প্রশ্ন ফাঁস হয়েছে, যেটা আগে খুব কম হতো, তারপরেও যদি কেউ সেটা আগের ইতিহাস তুলে ধরতে পারে, তাহলে আপনি কেন সাবধান হবেন না? কেন হবেন না? আপনাকে যখন বলে দেওয়া হচ্ছে এই জায়গা হলো সুযোগ, আপনার অসুবিধাটা কোথায়? আপনি কমিশন সবার কাছে দায়বদ্ধ, আপনি কমিশন রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, আপনি আপনার শপথের কাছে দায়বদ্ধ, এবং এতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে এবং বাংলাদেশের ভবিষ্যৎ, এই সিভিল সার্ভিসে যারা যাচ্ছে যে পদে যেখানেই যাক, তারা যেখান থেকে যাচ্ছে সেখানে তারা চৌর্যবৃত্তির মধ্যে দিয়ে যদি যায়, একটা শুরু থেকেই একটা চৌর্যবৃত্তির প্রক্রিয়া যায় এবং প্রতিষ্ঠান সেটাকে ভালো ভালো চালিয়ে দেয়, তাহলে আপনি আশা করতে পারেন না বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ। সুতরাং পিএসসির একটা দায় থেকেই যায়, অর্থাৎ তারা ওখান থেকে প্রশ্ন তাদেরকে নিয়ে, অন্য কাউকে নিয়ে না। এখানে আল্লাহকে টেনে আনার বিষয় নেই, সেটা হচ্ছে তাদেরকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তাদেরকে এটা সমাধান করতে হবে। কিভাবে করবে তারা? মানুষকে, অন্য স্টেক হোল্ডার্সদেরকে বা যারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করছে, পরামর্শগুলো আপনার কাছে আমি শেষ ভাগে আপনার কাছে জানতে চাইবো। একটু জানতে চাই যে যারা ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং পাশাপাশি তদন্ত কমিটিতে যারা ছিলেন, তাদের বিরুদ্ধে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এই সময় এসে? একটাই যেতে পারে যে মেম্বারদের ব্যাপারে আইনের একটা জায়গা আছে 137 থেকে 140 পর্যন্ত, সেটা হচ্ছে 8ম অনুচ্ছেদে। যেহেতু আমরা 8ম অধ্যায়ে এই সংবিধান মানে আমাদের ডক্ট্রিন অফ নেসেসিটি অনুযায়ী অনেক কাজ করা যেতে পারে, কারণ এই সংবিধান মেনে এই সরকার তৈরি হয় নাই। তাইলে তদন্তওয়ালারা যদি ব্যর্থ হন, তাহলে তাদের ব্যাপারে পুনঃতদন্তের একটা বিষয় করা যেতে পারে, এবং সেইখানে পিএসসির বাইরের অন্যান্য জায়গা, অর্থাৎ এই যে সিআইডি, এই যে যারা তদন্ত করতে সাহায্য করলো, এই আপনাদের এই টেলিভিশন, এই টিমটাকে, এদেরকে যারা ইন্টারেস্টেড তাদেরকে নেওয়া হোক। আমি তো বুঝতে পারি না, একটা জনগণের জন্য একটা ব্যুরোক্রেসি তৈরি করবে, বাংলাদেশের পুরো ভবিষ্যৎ যারা নির্মাণ করে, তারা পাবলিক হিয়ারিংকে গুরুত্ব দেয় না, তারা মানে বুঝতে চায় না যে স্টেক হোল্ডারদের মাথা ব্যথা কেন থাকবে, এবং এই প্রার্থীদেরকে কিভাবে তারা ডিপ্রাইভ করে জাস্টিস থেকে, কিভাবে রাষ্ট্রকে ডিপ্রাইভ করে, কিভাবে পুরো রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ে, এইটি পিএসসি বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আগের যে পরীক্ষাগুলো আছে সেগুলো কি পুনরায় নিতে হবে, বা সেগুলো কিভাবে নেওয়া আগের একেবারে আগেরগুলো, সেটা যেটা করা যেতে পারে, যতদূর সম্ভব তদন্ত করা যেতে পারে, এইটুকু হয়তো পুরো পারা যাবে না, কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে যে পিএসসিতে যদি চুরি হয়ে থাকে
তাহলে সেটাকে আমরা যতদূর সম্ভব এটাকে আমরা এই সর্বনাশের জায়গা থেকে ফিরে আসতে চেষ্টা করেছি। কিন্তু পিএসসি যদি অলটুগেদার অস্বীকার করে বসে থাকে যে আমরা কিছু করি নাই, তাহলে তো অসুবিধা। এই অ্যাটিটিউডটা কিন্তু বিপজ্জনক হয়ে যাচ্ছে। কোনো সরকারি প্রতিষ্ঠানের কোনো অধিকার নাই, সাংবিধানিক যে অধিকার তিনি জবাবদিহির বাইরে থাকতে পারবেন না, খুব স্পষ্ট। তাকে স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট, তাকে অ্যাকাউন্টেবল হতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটি তার নিজের কাছে, তার ক্যারেক্টারের কাছে, তার নিজের ইন্টিগ্রিটির কাছে, তার প্রতিষ্ঠানের আইনের কাছে, রাষ্ট্রীয় ভাবে তিনি শপথ, সাংবিধানিক পদ, তিনি শপথ নিয়ে সেখানে গেছেন, সেই সংবিধান লঙ্ঘন করছেন সেই ক্ষেত্রে। এই সব বিবেচনায় এবং পুরো জাতির ভবিষ্যৎ, সুতরাং কেন করবেন না, কেন আপনি করবেন না তদন্ত? জি, আপনার কাছে আরেকটা ছোট্ট জিনিস জানতে চাই। প্রথম ভাগে যেটি জানতে চেয়েছিলাম যে আপনি 2003 পর্যন্ত বলছিলেন, আপনি কোন সালে পদত্যাগ করলেন? 2005-এ পদত্যাগ করলেন। মানে ওভারঅল সিনারিও দেখে আপনার কাছে ভালো লাগেনি বলে আপনি পদত্যাগ করেছেন? হ্যাঁ, আমি অনেক প্রতিবাদও করেছিলাম এবং তার উচিত শিক্ষাও আমি পেয়ে গেছি, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে আর কি, সেটা আমি ঠিক করেছি। কেউ যেন মনে না করে যে আমি এটা একটা সুযোগ পেয়ে প্রতিশোধ দিচ্ছি, না। আসলে কিন্তু আমার খুব একটা বেদনার্থ মন নিয়ে এসেছিলাম। আমার ব্যক্তিগত লাঞ্ছনাটা খুব গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ এই কি সততার মূল্য, একেবারে একটা র্যাকেট তৈরি করে ফেলা, সবাই মিলে সাধারণ মানুষই নিশ্চয়ই এটার বিষয়ে জবাব দেবেন। আপনার কাছে আবারও আসবো। আমরা আমাদের হাতে আর 4 থেকে 5 মিনিট আছে, আমরা ছোট ছোট করে কিছু বিষয় জানতে চাইবো। আমরা ফারুক, আপনার কাছে একটু জানতে চাই এই মুহূর্তে আপনারা ছাত্ররা কোনো মামলা বা আইনগত কোনো ব্যবস্থা নেবেন কিনা? এইটা আমি একটু সংক্ষেপে বলি যে ধরেন সততার যে ইন্টিগ্রেটেড যে জায়গা, আমি একটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার, আর আমি যখন কোনো একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকবো, ওইখানে কোনো যদি অ্যানোমালিস হয়, এটা কিন্তু আমি এড়াতে পারি না। সেটা আমার দায়বদ্ধতার জায়গা আছে যে আমি নিজে দুর্নীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু আমার সারাউন্ডিংয়ে যারা আছে তারা আমার বিহাইন্ড দ্য সিন দুর্নীতি করছে, আমি হয়তো দেখছি না কিংবা দেখলেও না দেখার ভান করছি। এই ক্ষেত্রে যা ইতিপূর্বে হয়ে গেছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে ওই নিরপেক্ষ তদন্ত কমিশন যেটা, এটা সরকারকে গঠন করে দেওয়া দরকার এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য। হটেভার পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ নীতি নির্ধারণ পর্যায়ে যে কেউ যদি কোনো এক্সটেন্ডে এর সাথে সম্পৃক্ততা থাকে, সরকার যাতে এটা ওভারঅল আপনার সাজেশন। কিন্তু স্টুডেন্ট হিসেবে আমরা যদি ধরি, সেখানে আমার যতটুকু জানা আছে, আমি 46তম ক্যান্ডিডেট না, তারপরে 46তম ওরা একটা হাইকোর্টে রিট করেছে। জি, 30 সেকেন্ডে বলবেন। জি, রিট করেছে, রিটটা এখনো শুনানি হয়নি। এটা শুনানি সমস্ত তথ্যপত্রের উপর বেস করে হাইকোর্ট হয়তো একটা ডিরেকশন দিবে এটার উপরে। তারপরে এটা তো পিএসসি যে ডিরেকশন দেয় সেই হিসাবে পিএসসি করবে, এটা তো কোর্টের ব্যাপার থাকলো। আর পিএসসির মতো সরকার পিএসসিকে একটা আস্থার জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য এটা করবে। এই জন্য আমরা বলি যে আসলে বর্তমান যে কমিশন আসছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা পিএসসিকে যুগোপযোগী এবং এই কোশ্চেন ফাঁস থেকে কি করার জন্য, বিরত রাখার জন্য আপনারা কিছু সংস্কার কার্যক্রম হাতে নেন। এক্ষেত্রে স্যার যে বিষয়টা বললো, ওখানে ভাইবার যে বিষয়টা, আমাদের বাংলাদেশে আমরা 200 মার্কের পিলি, 900 মার্কের রিটেন, 200 মার্কের ভাইবা। এই যে ভাইবার 200 মার্ক, কাউকে 110, কাউকে 180 বা 90, আমরা এরকম শুনেছি। 100 একটু আমাকে 1 মিনিট সময় দেন, তাহলে আমি শেষ করে দেব। 10 সেকেন্ডে বলতে হবে। আচ্ছা, মানে সেটা সংস্কার। আপনার এই যে পিলি, রিটেন বা ভাইবার যে মার্ক প্রকাশ করার যে বিষয়টা, আমাদের কিন্তু পিলির মার্ক আমরা জানি না, ভাইবার কত পাইলাম এটা কিন্তু জানি না। কারণ একজন 105 পেলো আর একজন 190 পেলো, এটা কখনো যে 90 পেলো সে যদি মার্ক রিটেনে অনেক কম পেয়ে থাকে, তারপরেও কিন্তু সে ক্যাডার হিসাবে রিকমেন্ড হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে সরকারকে এই পিএইচসির যৌক্তিক সংস্কার এবং এই যে কোশ্চেন ফাঁসের লুফুলগুলো আছে, এই লুফুলগুলো সম্পর্কে খুব দ্রুত মনোযোগ দেওয়া দরকার। অনেক ধন্যবাদ ফারুকুল ইসলাম, আব্দুল আল ইমরান। আমরা একেবারেই শেষ পর্যন্ত ছোট্ট করে এবার আপনার সত্যি সাজেশনই আসলে এবার জানতে চাই। আপনি তো এগুলো নিয়ে অনেক কাজ করছেন। বাংলাদেশের প্রশ্ন ফাঁসের যে দুঃস্বপ্ন থাকে, মেধাবী ছাত্ররা যেন মুক্তি পায়, তার জন্য কি করা যেতে পারে, পাশাপাশি হচ্ছে কি ধরনের পরিবর্তন আসলে আনা দরকার এই মুহূর্তে, ছোট্ট করে যদি সময় আছে আমাকে যদি আপনি 1 মিনিট সময় পাবেন। 1 মিনিট, এরপর আমরা স্যারের কাছে একটু আমি একেবারে টানা বলে দেই। দেখেন, সাজেশন দেওয়ার ক্ষমতা আসলে সাংবাদিকের থাকে না, অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমি আসলে হ্যাঁ, আমি যেটা বলতে পারি, দেখেন কি একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে যারা 46তম বিসিএস এ টিকলো, এই যে 10,000 শিক্ষার্থী, এদের মধ্যে তো অনেক ম্যাক্সিমামই হয়তো ভালো, মানে মেধাবী, তাদের এখন কি হবে, এটা একটা প্রশ্ন। আবার যারা আসলে বঞ্চিত হলো তাদের কি হবে? তো আমাদের এই রিপোর্টটা কিন্তু, এই আজকের রিপোর্টটা আপনি যদি দেখবেন, আমাদের কিন্তু আসলে কোনো একটা পার্টিকুলার এক্সাম নিয়ে আমাদের অনুসন্ধানটা না। আমরা চেয়েছি
যে এই ছিদ্র দিয়ে শুধু 46তম না, আমরা 45-এর প্রমাণ পেয়েছি, আমরা 35-এর প্রমাণ পেয়েছি, আমরা 33-এর প্রমাণ পেয়েছি, আপনি কয়টা গুণে শেষ করা যাবে না। এবং মজনু এবং আকরাম যে দুজন কর্মচারী, তারা বলেছেন 8 সাল থেকে তারা সকল বিসিএস এর প্রিলি এবং রিটেন পরীক্ষার প্রশ্ন দিতে পারেন, এবং তারা বোঝেনও না, তাদেরকে এনে দেখানো হয় যে এই যে বাছাই এটা দিবা, মানে ভিতর থেকে জেনে যায় তারা আগে থেকে, যে পিএসসির ভেতর থেকে কেউ তাদেরকে বলে দেয় যে ওই অমুক দিন এই পরীক্ষার প্রশ্নটা ঢুকেছে, এটা 4টা সেট হবে বা 6টা সেট হবে। তো আমাদের আলোচনার জায়গাটা হচ্ছে যে এই ছিদ্রটা বন্ধ করতে হবে, এবং সেটার জন্য আগে পিএসসি কে স্বীকার করতে হবে যে তাদের ছিদ্র আছে, এই ভুলগুলো রয়েছে। অনেক ধন্যবাদ আব্দুল আল ইমরান, হাসানুজ্জামান চৌধুরী। ছোট্ট করে 30 সেকেন্ডে যদি জানতে চাইবো, এখন যারা নতুন দায়িত্ব নিয়েছেন তাদের জন্য আপনার পরামর্শ যদি থাকে, যেহেতু আপনি সদস্য ছিলেন। একটা হচ্ছে যে মানে পরীক্ষা পদ্ধতিতে যত রকম ছিদ্র শব্দটা ব্যবহার করেছে, ছিদ্র বন্ধ করতে হবে। মানে প্রশ্নকারী একাধিক প্রশ্নকারী, সেই প্রশ্ন মডারেশনের সময় সেটা উল্টে দেওয়া। দ্বিতীয় যেটা হচ্ছে সিগন্যালগুলোকে বদলে দেওয়া। তারপরে হচ্ছে যে কম্পোজের সময় সেটা পাড়া দেওয়া এবং টোটালটা থেকে কম্পিউটার থেকে ডিস্ট্রয় করা। তারপরে সেটা বিজি প্রেসে যখন ছাপা হবে, সেই ছাপার সময় পুরোটুকু পাড়ার মধ্যে আনা, এবং ওই যেটুকু নষ্ট হচ্ছে কাগজ, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই নষ্ট কাগজগুলোকে একেবারে বার্ন টু অ্যাশেজ, ওটা একটা চুলা থাকে, সেই চুলায় মেম্বার সাহেব দাঁড়িয়ে থাকবেন। তিনি এত বড় কিছু হয়ে যান নাই, অনেক ধন্যবাদ, তিনি থাকতে পারবেন। অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস, ডিকোডিং আর কোডিং, প্রথমেই ছাত্রকে একটা কোডিং এর আওতায় নিয়ে আসতে হবে, তা না আর কোনো পরিচয় থাকবে না। অনেক ধন্যবাদ মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং আব্দুল আল ইমরান। আপনাদের 20 সেকেন্ড একটু সময় দেওয়া যায়, আজকে সুযোগ হচ্ছে না, আরেক সময় ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবারও কথা হবে। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আপনারা যারা উপস্থিত ছিলেন। আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ